ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের প্রথম যে গল্প সেটা আমরা পড়েছি অলরেডি। আজকে আরেকটা সুন্দর গল্প শুরু করব। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। দ্য স্বামী বলতে, দ্য স্বামী মানে স্বামী বিবেকানন্দ, অ্যান্ড মাদার ওয়ারশিপ মানে মাতৃপুজো। স্বামী বিবেকানন্দ এবং মাতৃপুজো লিখেছেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা সম্পর্কে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1867 1867 এবং মৃত্যু হয়েছিল 1911। তার আসল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি হচ্ছেন একজন আইরিশ মহিলা, আইরিশ উম্যান, আয়ারল্যান্ডের একজন মহিলা। তিনি একজন আইরিশ টিচার ছিলেন, মানে আয়ারল্যান্ডের একজন শিক্ষিকা ছিলেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, মানে সমাজকর্মী ছিলেন, এবং স্কুল ফাউন্ডার। আর কি করেছেন? স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এবং ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ। ডিসাইপল মানে হচ্ছে শিষ্য বা শিষ্যা। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা। তিনি তার শৈশবকাল কাটিয়েছিলেন আয়ারল্যান্ডে, তার জন্মভূমি আয়ারল্যান্ড, সেখানে তিনি তার শৈশবকাল কাটিয়েছিলেন। এবং 1895 সালে লন্ডনে একটা সভাতে, বিবেকানন্দের একটা বক্তৃতা সভা, সেখানে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেন 1895 সালে, এবং তার পরবর্তী সময়ে 1898 সালে তিনি কলকাতায় চলে আসেন। ঠিক আছে। এবং নিবেদিতা নাম, এই যে নিবেদিতা নামটি বিবেকানন্দই তাকে দিয়েছিল, বিবেকানন্দ তাকে এই নামটি দিয়েছিল নিবেদিতা। তো এই হলো সিস্টার নিবেদিতা। এবং এখানে এসে তিনি কলকাতার বাগবাজারে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যেটা মেয়েদের জন্য, বিশেষ করে যেটা মেয়েদের জন্য একটা স্কুল, একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন কলকাতার কাছে, নর্থ কলকাতাতে। এবং সেই স্কুলটি প্রতিষ্ঠা করেন সেই সব মেয়েদের জন্য যারা যারা হু আর ডিপ্রাইভড অফ বেসিক এডুকেশন, যারা প্রাথমিক শিক্ষা, জীবনের যে বেসিক এডুকেশন বা প্রাথমিক শিক্ষা থেকে যারা বঞ্চিত, তাদের জন্যই তিনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। এবং পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তো এই হচ্ছে সিস্টার নিবেদিতা। এখানে সিস্টার নিবেদিতা যে লিখেছেন স্বামী বিবেকানন্দকে নিয়ে এবং মাদার ওয়ারশিপকে নিয়ে 27টি খণ্ডে লিখেছেন। তার মধ্যে আমাদের পাঠ্যাংশে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে পাঠ্যাংশ আছে, যে সিলেবাস আছে, সেখানে দুটো খণ্ড আমরা দেখতে পাবো। একটা হচ্ছে, আমি প্রথম দিনেই বলেছিলাম যখন সিলেবাস বলি, একটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, যেটা আমরা আজকে শুরু করব। আর একটা খণ্ড, সেটা হচ্ছে অমরনাথ, সেটা এর পরে আছে। আমরা এটা হয়ে গেলে নিশ্চয়ই সেটা পড়বো। এই হচ্ছে দুটো খণ্ড এখানে নেওয়া হয়েছে। এবং এখানে যে গল্পটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে স্বামী, দা স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, স্বামী এবং মাতৃ আরাধনা বা মাতৃপুজো। মাতৃপুজো বলতে এখানে মা কালীর কথা বলা হয়েছে, তার প্রতি যে শ্রদ্ধা ভক্তি বা যে আরাধনা, সেটাই আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। দেখ, গল্পে ফিরি আমরা, ভালো করে শুনবি, খুব ইন্টারেস্টিং একটা গল্প এটা। এখান থেকে যে আমাদের শর্ট প্রশ্ন, আমি আগে বলেছি যে এই গল্প থেকে বা আমাদের 11-এর সেমিস্টার 1 থেকে শুধু শর্ট প্রশ্ন আসবে। একটা প্রশ্ন আসবে, 4টে অপশন দেওয়া থাকবে, সঠিক অপশনটি বেছে নিয়ে লিখতে হবে। এই হচ্ছে কাজ, ঠিক আছে? তার জন্য প্রত্যেকটা লাইন ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমি সেইভাবেই পড়াচ্ছি, তোরা ভালো করে একটু শুনবি, প্রত্যেকটা লাইনের মানে বুঝতে হবে, তাহলেই দেখবি কোনো প্রশ্নের উত্তর তোদের অজানা থাকবে না। দেখ, the story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of mother. বলছে কি, স্বামী বিবেকানন্দের জীবনের যে ঝলক, গ্লিমসেস মানে ঝলক, যে ঝলকটুকু আমি পেয়েছি এই অংশে, সেটি সম্পূর্ণরূপে অসম্পূর্ণ থাকবে। মানে একেবারেই বা বিশেষভাবে অসম্পূর্ণ থাকবে যদি তার জীবনের, যদি এই অংশে মাতৃপুজোর বা মাতৃ আরাধনার কোনো উল্লেখ না থাকে। ঠিক আছে? মাতৃ বা তার যে মা কালীর প্রতি বা মায়ের প্রতি যদি কোনো শ্রদ্ধা ভক্তি বা আরাধনা এরকম কিছু না থাকে, তাহলে এই অংশটুকু একেবারেই
অসম্পূর্ণ থাকবে। তারপরে স্পিরিচুয়ালি স্পিকিং শব্দের মানেগুলো আমি বলে যাব, তোরা শুনবি, প্রয়োজনে লিখে নিতে পারিস। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিক দিক দিয়ে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করেছি, দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস, তার চেতনাতে, তার মানে স্বামী বিবেকানন্দের চেতনাতে দুটো জিনিস ছিল। কি? আনডাউটেডলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, নিঃসন্দেহে তিনি জন্ম থেকেই ছিলেন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী মানে মানে সত্যের জ্ঞান, ব্রহ্ম মানে হচ্ছে সত্য, সত্যের জ্ঞান মানে যারা আছে তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। তাহলে এই ব্রহ্মজ্ঞানী তিনি জন্ম থেকেই ছিলেন। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেমনটি রামকৃষ্ণ পরমহংস প্রায় মাঝে মাঝে জোর দিয়ে বলতেন। ইনসিস্টেড মানে জোর দিয়ে বলা, ইনসিস্ট করা মানে জেদ করা। তাহলে যেমনটা রামকৃষ্ণ পরমহংস মাঝে মাঝেই জোর দিয়ে বলতেন, when he was only 8 years old, যখন তার বয়স মাত্র 8 বছর ছিল, তার মানে স্বামী বিবেকানন্দ তার বয়স যখন মাত্র 8 বছর ছিল, সিটিং অ্যাট হিজ প্লে, খেলার ছলে বসে, হি হ্যাড ডেভেলপড, তিনি উপলব্ধি করতেন দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সমাধিস্থ হওয়ার যে ক্ষমতা সেটা তিনি উপলব্ধি করতেন। সমাধি মানে ডিপ মেডিটেশন, গভীর যে ধ্যান, সেই ধ্যানে যাওয়ার বা এন্টার করার বা প্রবেশ করার যে ক্ষমতা, সেটা তিনি সেই ছোট থেকেই উপলব্ধি করেছেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ, সেই ধর্মীয় চিন্তাধারা, চিন্তাভাবনা বা ধারণা, হুইচ টুয়ার্ড হুইচ, যার প্রতি হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, খুব স্বাভাবিকভাবে তিনি আকর্ষিত হতেন বা অ্যাট্রাক্টেড হতেন। গ্র্যাভিটেটেড মানে কি? আকর্ষিত বা অ্যাট্রাক্টেড। ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, সেই ধারণা বা সেই ধর্মীয় চিন্তা ভাবনা কেমন ছিল? ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, অ্যান্ড ফিলোসফিক্যাল, এবং ফিলোসফিক্যাল মানে যুক্তিসম্মত। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলাট্রাস, এবং সেই চিন্তা ভাবনাগুলো সেগুলো ছিল একেবারেই রিভার্স, রিভার্স মানে কি? বিপরীত, অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু আইডোলাট্রাস, তাহলে তার সেই চিন্তা ভাবনা সেগুলো একেবারে বিপরীত, যেগুলো খুব স্বাভাবিকভাবেই মূর্তি পূজা নামেই পরিচিত। তাহলে তার চিন্তা ভাবনা একেবারে মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন, বিরূপ ছিলেন। তাহলে প্রথমেই তিনি তার প্রথম জীবনে রামকৃষ্ণর সংস্পর্শে আসার আগে তিনি প্রথম জীবনে তখন এই মূর্তি পূজাকে বিরোধিতা করতেন বা এগুলো তিনি বিশ্বাস করতেন না। ইন হিজ ইউথ, তার যৌবনকালে, অ্যান্ড প্রিজুমেবলি, এবং সম্ভবত, when he had already been some time under the influence of শ্রী রামকৃষ্ণ, সম্ভবত যখন তিনি শ্রী রামকৃষ্ণের ইনফ্লুয়েন্স বা তার অধীনে ছিলেন, হি বিকেম আ ফর্মাল মেম্বার অফ সাধারণ ব্রহ্ম সমাজ, তিনি সাধারণ ব্রহ্ম সমাজের একজন ফর্মাল মেম্বার মানে সাধারণ সদস্য হয়েছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ড এবং আমেরিকাতে, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ, প্রিচ মানে হচ্ছে ধর্ম প্রচার করা, এনিথিং দ্যাট ডেভেলপড অন আ স্পেশাল ফর্ম, তাহলে ইংল্যান্ড এবং আমেরিকাতে তার ধর্ম প্রচার করতে কখনো শোনা যায়নি যেগুলো এই একটা নির্দিষ্ট মূর্তির উপরে বিশেষ করে গড়ে ওঠা। তাহলে মূর্তি পুজো নিয়ে তার কখনো ইংল্যান্ড বা আমেরিকাতে কোনো রকমের কোনো ধর্ম প্রচার করতে শোনা যায়নি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা, ব্রহ্মা বা সত্যের উপলব্ধি, ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ, শুধু তার কাছে ছিল একমাত্রই উদ্দেশ্য, মানে সত্যকে অনুসন্ধান করা, সত্যকে খুঁজে পাওয়া, সেটাই ছিল, বা উপলব্ধি করা, সেটাই ছিল তার একমাত্র কি উদ্দেশ্য। দা অদ্বৈত ফিলোসফি, অদ্বৈত ফিলোসফি হচ্ছে একটা ফিলোসফির একটা শাখা, ব্রাঞ্চ। বলছে কি, দা অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, তার অদ্বৈত ফিলোসফি হচ্ছে তার একমাত্র মতবাদ। তারপরে দ্য বেদস অ্যান্ড উপনিষদস হিজ
সোল স্ক্রিপচারাল অথরিটি, এবং বেদ এবং উপনিষদ হলো তার একমাত্র প্রামাণ্য বিষয়। মানে এই ধর্মীয় বা শাস্ত্রীয় শিক্ষক বলা যায় বেদ আর উপনিষদ। ঠিক আছে, ওটা বাজলো রে। আচ্ছা, সময় আছে। বুঝছিস তো? যেগুলো বুঝতে পারবি না শব্দগুলো আমি পরে বলবো, মানেগুলো লিখে নিতে পারিস। ঠিক আছে, আর এগুলো ভালো করে পড়তে হবে। পড়লে এখান থেকে শর্ট প্রশ্নের জন্য তোদের এখন সময় খুব কম, সুতরাং এগুলো ভালো করে পড়তে হবে। দেখ, তারপরে আরেকটা প্যারা পড়ি। অ্যান্ড ইয়েট, এবং তথাপি, সাইড বাই সাইড উইথ দিস, এর পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার অলওয়েজ ফরএভার অন হিজ লিপ, ভারতে মা শব্দটি তার মুখে সব সময় লেগে থাকতো। হি স্পোক অফ হার, তিনি তার কথা বলতেন। হার মানে এখানে ওই মা কালীর কথা বলা হয়েছে, সেই জন্য হার এখানে এইচটা বড় হাতে, বুঝতে পেরেছিস? তাহলে তিনি তার কথা বলতেন। অ্যাজ উই, কিভাবে কেমন ভাবে বলতেন দেখ, অ্যাজ উই অফ অন ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেমন আমরা আমাদের পরিবারের মানুষের সঙ্গে যেভাবে গভীরভাবে যে পরিচয় আছে, চিনি, যেভাবে আমাদের পরিবারের লোকজনদের যেভাবে চিনি আমরা, ঠিক একইভাবেই, বা তাদের সঙ্গে আমাদের পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে যেভাবে আমরা কথা বলি, ঠিক একইভাবে তিনি মা কালীর সঙ্গে ঠিক ওইভাবেই কথা বলতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, তিনি কনস্ট্যান্টলি, অনবরত, মানে সবসময় আচ্ছন্ন থাকতেন। প্রি অকুপাইড মানে কি? আচ্ছন্ন থাকা। এই মানেগুলো লিখে নিতে পারিস। প্রি অকুপাইড, তিনি আচ্ছন্ন থাকতেন, উইথ হার, তিনি মা কালীর কথা, তার চিন্তা ভাবনা, তার সবকিছু নিয়ে তিনি সবসময় আচ্ছন্ন থাকতেন। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সবসময় ভালো হতেন না বা ভালো ছিলেন না। অন্যান্য বাচ্চাদের মতো তিনি ভালো ছিলেন না সবসময়। সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো তিনি নটি হতেন, দুষ্টুমি করতেন, দুষ্টু হয়ে যেতেন। অ্যান্ড রেবেলিয়াস, কখনো বিদ্রোহী হয়ে যেতেন, প্রতিবাদ করতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু মায়ের প্রতি তার সবসময় নিবেদিত ছিল, সবসময় শান্ত, নম্র, ভদ্র ছিল। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, কখনোই তিনি, তার একটা গুণ ছিল, কখনোই তিনি কারোর উপরে কিছু চাপিয়ে দিতেন না, ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, চাপিয়ে দিতেন না কখনো তিনি কারোর উপরে। দ্য গুড অর এভিল দ্যাট বিফল, দ্য গুড অর এভিল দ্যাট বিফেল, যেটাই ঘটুক না কেন, ভালো হোক বা খারাপ হোক, কারোর উপরে জোর করে তিনি চাপিয়ে দিতেন না। আমরা যেমন করি, কিছু খারাপ হলে এটা তোর দোষ, ভালো হলে না এটা আমিই করেছি, বুঝলি, এটা আমার, এরকম যেমন করি, এই জিনিসগুলো তিনি করতেন না। ভালো খারাপ যাই হোক না কেন, কারোর উপরে তিনি চাপিয়ে দিতেন না। অন আ সার্টেন সোলেন ওকেশন, একটা একদিন, একটা সার্টেন, এক নির্দিষ্ট, সোলেম ওকেশন মানে একটা, সোলেম মানে হচ্ছে একটু একটু গুরুগম্ভীর, একটু জাঁকজমক একটা অনুষ্ঠানে, হি ইন্টারেস্টেড, তিনি আহ দায়িত্ব দিলেন। ইন্টারেস্টেড মানে কারোর, কাউকে একটু দায়িত্ব দেওয়া, কারোর ভার দেওয়া। টু আ ডিসাইপল, ডিসাইপল মানে কি আগে বলেছি, ডিসাইপল মানে শিষ্য, তার এক শিষ্যকে তিনি একটি দায়িত্ব দিলেন, কি? প্রেয়ার টু হার, মায়ের প্রতি একটি প্রার্থনা নিবেদন করার জন্য একটা শিষ্যকে তিনি দায়িত্ব দিলেন। দ্যাট, যে প্রার্থনা, ইন হার ওন লাইফ, তার নিজের জীবনে, হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভেরিটেবল চার্ম, একটা, তার নিজের জীবনে সেই মন্ত্র বা সেই প্রার্থনা খুবই একটা মন্ত্রের মতো কাজ করত। ঠিক আছে, মন্ত্রের মতো যে তার জীবনে কাজ করতো ওই রকম। অ্যান্ড মাইন্ড, আরো বলছেন তিনি, মনে রেখো, হি অ্যাডেড সাডেনলি, হঠাৎ করে তিনি এই কথাটি যুক্ত করলেন, টার্নিং উইথ হট ওয়াজ অলমোস্ট ফায়ারসনেস আপন দ্য রিসিভার, হঠাৎ করে, রিসিভার মানে যাকে বলছেন তিনি, তার শিষ্য, শিষ্যের দিকে মুখ ঘুরে হঠাৎ করে ভয়ঙ্কর ভাবে এই কথা বললেন, যেন ভয় পেয়ে যাওয়ার মতো। মেক হার, এই কথা বলেন, কি বললেন? মেক হার লিসেন টু ইউ, শোনো, তাকে অর্থাৎ মাকে তোমার কথা শুনতে বাধ্য করো, মানে এমন ভাবে বলো যেন তোমার কথা শোনে সে। হোয়েন ইউ সেইড, যখন তুমি এটা বলবে, নান অফ দ্যাট ক্রিঙ্গিং অফ টু মাদার, বলছে মায়ের কাছে অনুনয় বিনয় বা এরকম ভাবে বলবে না, দৃঢ়ভাবে বলবে, এমন ভাবে বলবে যেন তোমার কথা শুনতে বাধ্য হয়। রিমেম্বার, মনে রেখো, এটা কিন্তু মনে রেখো, এভরি নাও অ্যান্ড দেন, মাঝে মাঝে, হি উড ব্রেক আউট, তিনি
তিনি মানে বিবেকানন্দ ব্রেক আউট অর্থাৎ মানে আবির্ভাব হতেন বা ছড়িয়ে পড়া তো নয়, ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, কিন্তু এখানে আবির্ভাব হতেন উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, কিছু কিছু ওই ডেসক্রিপশন বা বর্ণনার কিছু অংশ, ফ্র্যাগমেন্ট মানে অংশ বা পার্ট, সেই কিছু অংশ বা পার্ট নিয়ে তিনি মাঝে মাঝেই আবির্ভূত হতেন। দ্য রাইট হ্যান্ড, কি বলতেন তিনি, বিভিন্ন রকমের বলতেন তখন। দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, বলছে তার ডান হাত উত্তোলিত থাকতো ব্লেসিং আশীর্বাদের জন্য। অ্যান্ড নয়, দ্য লেফট হোল্ডিং দ্য শোর্ড, এবং বাঁ হাতে থাকতো কি তরোয়াল বা খড়গ থাকতো। হার কার্ডস ইজ ব্লেসিং, তার অভিশাপই হলো আমাদের কাছে আশীর্বাদের মতো। তার মানে মায়ের কথা বলছে, মা কালীর কথা বলছে, তার অভিশাপ হচ্ছে আমাদের কাছে আশীর্বাদের মতো। would be the sudden explanation that ended a long reverie, এবং তার এই যে হঠাৎ করে তার যে কথা বা ডেসক্রিপশন, সেটা কি করতো, আমাদের কাছে একটা এক্সপ্লেনেশন হতো, এবং আমাদের মানে যারা শুনছেন তাদের কাছে তাদের এন্ডেড আ লং রিভারি, মানে ডে ড্রিম মানে দিবা স্বপ্ন, তাদের এই দিবা স্বপ্ন সেটা ভেঙে যেত। মানে সেই বিবেকানন্দের কথা তার শিষ্যরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতো, হাঁ করে শুনছে, এবং হঠাৎ করে এই রকম কিছু চমকে দেওয়ার মতো কথা বললে তারা সেই মন্ত্রমুগ্ধ অবস্থা থেকে বেরিয়ে যেত, এবং যে দিবা স্বপ্ন যেটা দেখছিলেন সেই দিবা স্বপ্ন ভেঙে যেত, তাদের শেষ হয়ে যেত। অর বিকামিং, কখনো কখনো তিনি এরকম হয়ে যেতেন, কি হতেন, অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার মনের একেবারে গভীর অনুভূতি থেকে তিনি কখনো কখনো হাফ লিরিক মানে গানের ছন্দে বা কবিতার ছন্দে এই তার যে মন্ত্রগুলো বা তার যে কথাগুলো তিনি বলতেন। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন, তার মনের একেবারে অন্তঃস্থল থেকে ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড, ফ্লাশ মানে ঝলক দিত, দ্য ব্লাড রেড রক্তের মতো লাল, নাইফ অফ কালী, ছুরি অফ কালী, কালীর বা কালী মা কালীর যে রক্ত মাখা ছুরি সেটা কখনো কখনো আলোর ঝলক দিত। ওরসিফার্স মানে পূজারী, যারা পূজা করে, ওরসিফার্স অফ দ্য মাদার, মায়ের পূজারীরা, আর দে তারাই, ফ্রম দেয়ার বার্থ জন্ম থেকে, ইন হার ইনকারনেশন অফ দ্য শোর্ড, ঠিক আছে, সেই তার যে অস্ত্র হাতে বা তার সেই খড়গ হাতে যে আবির্ভাব সেখান থেকেই। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড, ঠিক আছে, তার কাছ থেকে তার কাছেই গ্যাদার্ড হতেন মানে জড়ো হতেন, গ্যাদার মানে জড়ো হওয়া। ইন সাচ মোমেন্টস অ্যাজ দিজ অলমোস্ট এভরি লাইন, এরকম কিছু মুহূর্তে, অ্যাজ দিজ মোমেন্টস এরকম, এভরি লাইন অ্যান্ড সিলেবল মানে প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দ, অফ এ সার্টেন শর্ট শর্ট জাম, কি বলছে, এভরি লাইন অ্যান্ড সিলেবল প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দ, অফ এ সার্টেন শর্ট সাম ছোট ছোট, সাম মানে হচ্ছে কিছু মন্ত্র, ঠিক আছে, কল্ড সেই সেই মন্ত্র বা যে কথাগুলো তিনি বলতেন ছোট ছোট, সেগুলোকে কালেক্ট করে একটা একটা কালেকশন আছে যার নাম কি, কল্ড দ্য ভয়েস অফ মাদার, যেটাকে বলা হতো ভয়েস অফ মাদার, মায়ের কণ্ঠ। হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, যেগুলো আমি একত্রিত করে লিখেছিলাম, আমি বলতে এখানে সিস্টার নিবেদিতা বলছেন যে আমি লিখেছিলাম, জড়ো করেছিলাম এবং লিখেছিলাম এবং পাবলিশ করেছিলাম অ্যাবাউট দিস টাইম, সেই সময়ে। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করের পূজারী, ভয়ঙ্করকে পূজা করি, মানে সেই ভয়ঙ্কর একটা চিত্র, এক হাতে একটা খড়গ ধরে আছে, সেই রকম একটা ভয়ঙ্কর চিত্র, সেইটাকেই আমি পূজা করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি অনবরত বলতেন, অ্যান্ড ওয়ান্স এবং এক সময়, ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, একটা সময় ইট ইজ আ মিস্টেক এটা ভুল হতো, টু হোল্ড ধরে থাকা, দ্যাট এই চিন্তা করা মানে এটা ভাববা একটা সময় ভুল হতো, উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, মানে আনন্দ পাওয়াইটাই হচ্ছে, সুখ পাওয়াটাই হচ্ছে মানুষের একমাত্র উদ্দেশ্য, এটা একটা ভুল ধারণা ধরা হতো। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক, অনেক আছে, অনেকেই আছে, মানুষ সবসময় জন্মাই সুখের জন্য না, আনন্দ উপভোগ করার জন্য নয়, বলছে আনন্দ উপভোগ করবে, আনন্দ করবে এটার জন্য নয়। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন, অনেক মানুষ আছে যারা
জন্মগ্রহণ করে, টু সিক আফটার পেইন, যন্ত্রণা উপভোগ করার জন্য, যন্ত্রণা পাওয়ার জন্য, যন্ত্রণা ভোগ করার জন্য। let us worship the terror of let us worship the terror for its own sake, আমাদেরকে এই ভয়ঙ্করকে পুজো করা যাক, লেটস ফর ইটস শেক, নিজেদের জন্য। ঠিক আছে, তাহলে এইটুকুই থাকলো আজকে। আমরা পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে আমরা এগুলো পরের পার্টটা পড়বো, ভালো করে পড়ে আসি যেগুলো।